সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তারপর কেমন আছো তোমরা? ভালো আছো তো? পড়ালেখা তো শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাসগুলো চলছে, তোমরা ঠিকমতো ক্লাস করবে এবং পড়াশোনা করবে। আর আমার বিষয়টা বেশ কঠিন, অতএব এই বিষয়টা খুব ধৈর্য ধরে এবং বই নিয়ে, খাতাপত্র নিয়ে, কলম বা খাতা, পেন্সিলও ব্যবহার করতে পারো তোমরা ইচ্ছা করলে, এবং এটা লিখবে এবং ভালো মতো শেখার চেষ্টা করবে, বুঝে করবে। দেখো, আমি গতদিনে তোমাদেরকে গুণগত রসায়নের প্রথম পত্র শুরু করেছি, গুণগত রসায়ন, এবং তোমাদেরকে আমি রাদারফোর্ড পরমাণু বর্ণালী পড়িয়েছি, বোর পরমাণু বর্ণালী পড়িয়েছি, এবং রাদারফোর্ড এবং বোরের তুলনামূলক আলোচনা করেছি এবং কিছু অঙ্ক করিয়েছি। আজ দেখো হাইড্রোজেন পরমাণু বর্ণালী পড়াবো, এবং যদি সময় হয় তাহলে কিছু অঙ্ক করাবো, নাহলে নেক্সট ক্লাসে অঙ্কগুলো পড়াবো তোমাদের। তাহলে দেখো, হাইড্রোজেন পরমাণু বর্ণালী আমরা বোর পরমাণু মডেল থেকেই পেয়েছি। হাইড্রোজেন পরমাণু মডেল তাহলে কীভাবে পাওয়া গেল? হাইড্রোজেন গ্যাসের মধ্যে তোমরা দেখো, আমি একটা বোর্ডে একটা চিত্র এঁকেছি। তাহলে এটি হাইড্রোজেনের বর্ণালী। তাহলে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন গ্যাসের মধ্যে অতি নিম্ন চাপে বিদ্যুৎ ক্ষরণ ঘটালে গোলাপি দ্যুতি দেখা যায়। এই দ্যুতিকে যদি শক্তিশালী স্পেকট্রোস্কোপে দেখা যায়, তাহলে বিভিন্ন রঙের সমাহার, লাল, গোলাপি, এরকম বিভিন্ন রঙের দৃশ্যমান বিভিন্ন রঙের সমাহার দেখা যায়। এই যে রঙের সমাহার, এটাকেই বলা হয় হাইড্রোজেন বর্ণালী। তাহলে হাইড্রোজেন গ্যাসের মধ্যে আমরা বিদ্যুৎকরণ করি। কেন এমন হলো? যে বর্ণালীটা পেলাম, যে বর্ণের সমাহারগুলো পেলাম, লাল, গোলাপি, দৃশ্যমান যে বর্ণের সমাহার পেলাম, এটাই আমাদের কি হলো? তোমার হাইড্রোজেন বর্ণালী। তাহলে কেন এমন হলো? এটি প্লাঙ্কের তত্ত্ব অনুযায়ী বিজ্ঞানী বোর এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে হাইড্রোজেন গ্যাসটি যদি এই শক্তিশালী বিদ্যুৎ প্রভাবে হাইড্রোজেন গ্যাসটি যে H2 অণু, এটা ভেঙে পরমাণুতে পরিণত হয়। আর আমরা জানি গ্যাস তো এক অণু থাকে না, তোমার দ্বিপরমাণুক যদিও, কিন্তু বাতাসে বা আমাদের প্রকৃতিতে যখন গ্যাস থাকে অসংখ্য হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে এই অণু ভেঙে কি হয়? পরমাণুতে পরিণত হয়। এই শক্তির উৎস থেকে শক্তি সংগ্রহ করে এই যে অসংখ্য হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনগুলো কি করে? তোমরা ভালো করে খেয়াল করো মেয়েরা, আমার পড়াটা। অসংখ্য হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। কেন গেল? বিদ্যুৎ শক্তির সংস্পর্শে। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। এবং এই যে আমরা যদি এবার এই শক্তির উৎসটা সরিয়ে নেই, তাহলে কি হয়? তাহলে উচ্চ শক্তি স্তর থেকে এই ইলেকট্রনগুলো আবার নিম্ন শক্তি হারিয়ে ফেলবে, শক্তি হারিয়ে নিম্ন শক্তি স্তরে ফিরে আসার চেষ্টা করে। এবং তোমরা মনে করো যে যেমন নদীর বাঁধ দেওয়া, নদীতে যদি কোথায় বাঁধ দেওয়া থাকে বা পানির ফ্লোকে আমরা আটকে রেখেছি, এবং ওই ফ্লোটা যখন আমরা খুলে দিলাম, তখন দেখা যায় পানি প্রচণ্ড বেগে প্রবাহিত হবে। তাহলে এই যে নিম্ন শক্তি স্তর থেকে যে উচ্চ শক্তি স্তরে হাইড্রোজেনের অসংখ্য পরমাণুর ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে গিয়েছে শক্তি গেইন করে বা শক্তি অর্জন করে, যখন শক্তিটা আমরা সরিয়ে ফেলছি, তখন কি হচ্ছে? উৎসটা সরিয়ে ফেলছি, তখন তারা শক্তিটা হারিয়ে গেল তাদের, এবং তখন সঙ্গে সঙ্গে দেখা যাবে যে অনেকগুলো রেখা একই বর্ণালীতে একই শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে ফিরে আসার চেষ্টা করবে, এবং অবশ্যই প্রথম শক্তি স্তরে ফিরে আসার চেষ্টা করবে। এবং প্রথমে যে রেখাগুলো ফিরে আসে, তাতে যে বর্ণালীটি পাওয়া যায় সেটা হলো লাইমার সারি বলা হয়। তাহলে দেখা গেল যে দেখো লাইম্যান, এবং এই যে আমি এখানে আঁকছি KLMNOP, আমি 1 2 3 4 5 6 ছয়টি তোমার শক্তি স্তরে গেছি। এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম যখন এই যে
উচ্চ শক্তি স্তর থেকে একই নিম্ন শক্তি স্তরে 1 নম্বর শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে ফিরে আসলো, তখন দেখো আমরা যে বর্ণালী রেখাটি বা যে শাড়িটা পেলাম সেটা হলো লাইমান শাড়ি বলা হয়, লাইমান শাড়ি। এবার তারপরেরটা দেখো, তারপরেরটা বামার দেখো দ্বিতীয়, কে হলো 1, এল হলো দ্বিতীয়, কে দ্বিতীয়তে যখন ফিরে আসলো, তোমাদের বইতেও এটি ছবিটি সুন্দর করে এঁকে দেওয়া আছে। দ্বিতীয়তে যখন আসলো দেখো তখন হলো বামার। এবার দেখো তৃতীয়তে হলো, তাহলে আমরা দেখতে পেলাম প্রথমে লাইমান যখন অনেকগুলো রেখা একই নিম্ন উচ্চ শক্তি স্তর থেকে একই নিম্ন শক্তি স্তরে ফিরে আসছে, শক্তি হারিয়ে প্রথমটাকে বলা হচ্ছে, প্রথম সারিকে বলা হচ্ছে লাইমান সারি, দ্বিতীয়কে বলা হচ্ছে বামার, তৃতীয়কে বলা হচ্ছে এই যে তৃতীয় 3, তৃতীয়কে বলা হচ্ছে প্যাশেল, চতুর্থ দেখো এই যে 4, চতুর্থকে ব্রাকেট, পঞ্চমকে তোমার ফান। তাহলে দেখা গেল যে এই যে আমরা কতগুলো লাইমান, তোমার বামার, প্যাশেল, ব্রাকেট, ফান অনেকগুলো সারি পেলাম। এই যে সারিগুলো, এই সারিগুলো আমাদের হাইড্রোজেনের কি বর্ণালী এবং হাইড্রোজেন বর্ণালী নির্দেশ করছে। এই হাইড্রোজেন বর্ণালীতে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, আমি এখানে কিছুটা তোমাদেরকে করেছি, দেখো এখানে বাদ বাকিটার মুখে বলছি। এখানে হাইড্রোজেন বর্ণালী যে সিরিজটা লাইমান, বামার, প্যাশেল, তোমার ব্রাকেট, ফান, তাহলে দেখা গেল যে এই যে 5টা আমাদের সারি পেলাম বর্ণালীর, হাইড্রোজেন বর্ণালীর, তাহলে এই যে অঞ্চল এটা লাইমান যদি, তাহলে অতি বেগুনি অঞ্চল। এবং দেখো যে স্তর, আমি স্তরটা তোমাদেরকে বলছি, দেখো যে স্তরে এটা থাকবে, এটা যদি N1 হবে, এখানে নেমে আসবে 1-এ, আর যে স্তর থেকে নেমে আসবে, যে স্তরে আর যে স্তরে থেকে, তাহলে যে স্তর থেকে নেমে আসবে 2 হতে পারে, এটা 2, 3, 4, 5, এগুলোকে সবগুলোকেই লাইমান সারি বলা হয়। এবং যেখানে নেমে আসবে, তাহলে দেখো 5 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্টভাবে দেখো 6 থেকেও আসছে, 5 থেকে আসছে, 4 থেকে আসছে, 3 থেকে আসছে, 2 থেকে আসছে, তাহলে এইভাবে 2, 3 এবং আসছে কোথায় 1 নম্বর স্তরে ফিরে আসছে, এবং এটা হলো লাইমান সারি। এবং লাইমান সারিটা আমরা দেখতে পাচ্ছি যে এর ইয়াটা হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা হবে তোমার 92 থেকে 92 থেকে 120। তাহলে দেখো এটা লাইমান সারিতে বামারে আমাদের যেটা হবে, এটা নিম্ন শক্তি স্তর অবশ্যই 2, লাইমানের নিম্ন শক্তি স্তর 1, এবং ফিরে আসবে 2, 3, 4, 5। এবং দেখো আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের দ্বিতীয়টা বামার সারি, বামার সারিতে অবশ্যই দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসবে, এবং যেখান থেকে এটা 3, 4, 5, 6, 3, 4, 5, 6 থেকে, এবং এটার তরঙ্গ দৈর্ঘ্য হবে 400 থেকে, এটাও তোমাদের বইতে দেওয়া আছে, 400 থেকে 6,650। তারপর একটা দেখো নিকট অবলোহিত বলে বা নেয়ার আয়া, এটা তৃতীয়তে, এবং এটা হবে 4, তোমার বামার সারি কিন্তু দৃশ্যমান, অর্থাৎ দেখা যাবে, যেটা আমরা বেনি আসহ কলা, রংধনুর যে রং বলি, আমাদের 7টা রং আছে, বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, কমলা, হলুদ, লাল। তাহলে দেখো, এবং এটা নিকট অবলোহিত, এটা আয়ার মানে অবলোহিত, ফান্ড অবলোহিত, এবং এখানে চতুর্থ হবে, এটা পঞ্চমে হবে, এবং ফিরে আসবে এখান থেকে তোমার 4, 6, 4, 5, 6, 7, 4, 5, 6, 7, এটাও তাই হবে 5, 6, 7, এটা হবে 5, 6, 7, তারপরেরটা 6, 7, এবং এটা এদের রেঞ্জ হবে, এটা তোমার 400 থেকে 600, 650, 650, নেক্সট এটা হবে 650 থেকে 1875,
650 থেকে 1875, তারপরেরটা 1945 থেকে তোমার 4060, এখানে 1945 থেকে 4060, তারপরেরটা তোমার 3780, 3780 থেকে 7500। তাহলে দেখো আমরা এই যে হাইড্রোজেন বর্ণালীটা পেলাম, লাইমান সারি মানে অতি বেগুনি, বামার সারি দৃশ্যমান, দ্বিতীয়টাতে আসবে লাইমান সারি 1 নম্বর ইয়াতে আসবে, 2 3 4 5 6 থেকে আসবে, এটা 2-এ তো আর হবেই না, 2-এ যেহেতু আসবে এটা 3 4 5, এটা যেহেতু 3-এ আসবে তাহলে 4 5 6, এটা 4-এ আসবে 5 6 7, ঠিক যে স্তর এটা আসবে ওই স্তরগুলো বাদ দিয়ে আমরা বাদ বাকিগুলো থেকে এটা হবে। আর এইটা তোমরা এতটা তো আর এটা মোটামুটি তোমরা দেখে রেখো, কিন্তু এই যে লাইমান সারি অতি বেগুনি, বামার সারি দৃশ্যমান, প্যাশেন্টটা নেয়ার আইয়ার বা নিকট অবলোহিত বাংলায় বলে, ব্র্যাকেটটা আইয়ার বা অবলোহিত, আর ফান্ড আইয়ার বা অবলোহিত, এবং প্রথম সারিতে আসলে লাইমান সারি, দ্বিতীয়তে আসলে বামার, তৃতীয়তে আসলে প্যাশেন্ট, চতুর্থতে আসলে তোমার ব্র্যাকেট, আর পঞ্চমে আসলে ফান্ড। তাহলে দেখা গেল যে, এবং এই যে এইটা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। আর এই হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর উপর বিজ্ঞানী রিডবার্গ নামক একজন বিজ্ঞানী এই বর্ণালীর উপর একটি রিডবার্গের একটি সমীকরণ প্রতিষ্ঠা করছেন। এবং কিভাবে উনি করছেন, যে এই যে সারিতে দুটি সারির মধ্যে যে আমরা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বা ইলেকট্রন একবার গমন করলো আবার ফিরে আসলো, এই যে দুটি শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বর্ণালীটা পাওয়া গেল, এই বর্ণালী, এই শক্তি স্তর এবং বর্ণালীর তরঙ্গ সংখ্যার উপর ভিত্তি করে উনি যে ধ্রুবকটা বা যে এটাকে রিডবার্গ ধ্রুবকও বলা হয়, রিডবার্গ সমীকরণও বলা হয়। তাহলে কিসের উপর ভিত্তি করে উনি করলেন, তোমার বর্ণালী এবং যে শক্তি স্তর N1 N2, অর্থাৎ একটি শক্তি স্তর থেকে আরেকটি শক্তি স্তরে ইলেকট্রন কি করবে, নেমে আসবে। প্রথমত তো তোমার বিদ্যুৎ ক্ষরণের ফলে বা বিদ্যুৎ প্রবাহের জন্য উচ্চ শক্তি স্তরে গমন করবে, পরে একই সঙ্গে অনেকগুলো তোমার ইলেকট্রন একই শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। তাহলে আমরা যেখানে উচ্চ শক্তি স্তর N2, নিম্ন শক্তি স্তর N1, এইটার উপর ভিত্তি করে বিজ্ঞানী রিডবার্গ যে ইয়াটা লিখছেন, দেখো সেটা হলো যে এটা নিউ বার, এটা কিন্তু নিউ বার তরঙ্গ সংখ্যা, বর্ণালীর যে তরঙ্গ সংখ্যা সেটা নিউ বার ইকুয়াল টু আর এইচ তোমার জেড স্কয়ার। জেড হলো যে পরমাণুটি নিয়ে আমরা কাজ করব তার পারমাণবিক সংখ্যা, থার্ড ব্র্যাকেট 1/n1 স্কয়ার বিয়োগ 1/n2 স্কয়ার। দেখো এইটাই হলো আমাদের রিডবার্গ সমীকরণ। তাহলে আর এই জেড স্কয়ার নিউ বার ইকুয়াল টু, এখানে N1 হলো যেখানে ফিরে এসেছে ইলেকট্রন বা এই যে সারিগুলো আমরা পেলাম, আবার N2 হলো উচ্চ শক্তি স্তর, N1 হলো নিম্ন শক্তি স্তর, আর এইচ হলো রিডবার্গ ধ্রুবক, এর মান হলো তোমার 1. আর এইচ এর মানটা আমি লিখছি, আর এইচ ইকুয়াল টু 1.097 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 পার সেন্টিমিটার। তাহলে 10 টু পাওয়ার 5 পার সেন্টিমিটার। এখন যদি আমরা এটাকে মিটারে লিখি তাহলে কি লিখবো, 100 দিয়ে আরো গুণ হবে, 097 ইন্টু 10 টু দ্য পাওয়ার 7 পার মিটার হবে। তাহলে আর এইচ এর মান আমরা দুটাতেই মনে রাখার চেষ্টা করব। অঙ্কটা আমাদের সেন্টিমিটারে থাকলে আমরা সেন্টিমিটারে করব, মিটারে থাকলে মিটারে করব। তাহলে দেখো আমরা হাইড্রোজেন বর্ণালী থেকে অনেকগুলো বিষয় দেখতে পেলাম, যে সারিগুলো পেলাম এগুলো আমাদের মাথায় রাখতে হবে। হাইড্রোজেন বর্ণালীটা খুব সুন্দর করে তোমরা বইতেও দেওয়া আছে, তোমরা ভালো করে দেখবে। এবং এই যে রিডবার্গ ধ্রুবকটা, আমি এখন তোমাদের রিডবার্গ ধ্রুবকের পারমাণবিক বর্ণালীতে তরঙ্গ সংখ্যার জন্য যে রিডবার্গের সমীকরণটি, এইটি আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো
তাহলে দেখো তোমরা রিচবার্গের সমীকরণটি আমি এখন দেখাবো। আমরা জানি যে বিকিরণ তত্ত্বের উপর ম্যাক্স প্ল্যাঙ্কের বিকিরণ তত্ত্বটা আমরা জানি E = h নিউ। এটা কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি বোর পরমাণু মডেল পড়ানোর আগে। E = ডেলি, তাহলে E = বা ডেলি প্রপোর্শনাল টু নিউ, এটা হলো নিউ। তাহলে আমরা ডেলি প্রপোর্শনাল টুটা উঠায় দাও সমান এইচ নিউ। তাহলে এইচ নিউ, তাহলে দেখা যাচ্ছে যে আমরা জানি আবার ওখানে যেটা বোর পরমাণু মডেলের তৃতীয় যে ইয়াটা ছিল, মতবাদটা ছিল, সেখানে আমরা পড়েছি যে ডেলি = আবার বলো কি ছিল, যে E2 - E1। এখন দেখা গেল যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তিতে স্থানান্তরিত নির্দিষ্ট পরিমাণ শক্তি তো বিমুক্ত হবেই। এটা আমরা বোরের তৃতীয় যে মতবাদটি ছিল, যে আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষিত হবে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরণ হবে। এবং এইটার উপর ভিত্তি করে যে ডেলি প্রপোর্শনাল টু নিউ, ডেলি = h নিউ, এবং আমরা জানি ডেলি লিখব E2 - E1। এখন দেখো যে স্থানান্তরিত ইলেকট্রনের মোট শক্তি হিসাব করে দেখা গেছে, এটা হিসাব কিন্তু এটা বিজ্ঞানীদেরই তত্ত্ব। E = আমি এখন যেটা লিখবো এটাও তোমরা খুব খেয়াল করো, 2π² z² e⁴ m ডিভাইডেড বাই, এখানে সামনে একটা মাইনাস থাকবে, ডিভাইডেড বাই n² a²। তাহলে দেখা যাচ্ছে যে E = -2π² z² e⁴ m স্মল m e⁴ স্মল m n² a²। এটার মান যদি এর মান যদি এটা হয়ে থাকে, তাহলে আমরা E1 কি লিখতে পারি n1², আর E2 এর ক্ষেত্রে n2² হবে, আর সব একই হবে। তাহলে দেখো এই মানটা যদি আমরা E1 এর ক্ষেত্রে লিখি, শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, এটা কিন্তু স্থানান্তরিত ইলেকট্রনের মোট শক্তি হিসাব করে এটা পাওয়া গেছে, -2π² z² e⁴ m ডিভাইডেড বাই n² a²। এখন যদি আমি একটা নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তরের জন্য লিখতে চাই, তাহলে কি হয় বলো? শুধু শক্তি এই nটা চেঞ্জ হবে, আর তো কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা লিখি 2π² z² e⁴ m ডিভাইডেড বাই n1² a²। দেখো ঠিক আছে কিনা, n1² a²। নেক্সট E2 এর জন্য কি লিখতে পারি, -2z² e⁴ m ডিভাইডেড বাই n2² a²। তাহলে আমরা যে সূত্রটা লিখেছি সেটা বোর পরমাণু মডেলের তৃতীয় যে মতবাদটা, যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হলে যদি নিম্ন থেকে উচ্চতে যায় তাহলে শক্তি শোষণ করে, আর যদি উচ্চ থেকে নিচে আসে তাহলে শক্তি বিকিরণ করে। এই তত্ত্বের উপর আমরা ডেলি বা প্রপোর্শনাল টু নিউ, ডেলি = h নিউ এবং ডেলি = E2 - E1। এখন আমরা এই যে শক্তির যে ইয়াটা পেলাম, এটা আমাদের পরীক্ষিত জিনিস, 2π² z²। এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, 2π² z² e⁴ m বাই n² a²। আমি প্রথম নিম্ন শক্তি স্তরের জন্য এটি লিখলাম, উচ্চ শক্তি স্তরের জন্য লিখলাম। এখন দেখো এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে যদি ইলেকট্রন স্থানান্তরিত হয়, তাহলে বিমুক্ত শক্তি আমরা কি লিখবো বলো? বিমুক্ত শক্তি এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে, ঠিক আছে আমি কথাটা লিখছি, এক শক্তি স্তর থেকে অপর স্তরে ইলেকট্রন স্থানান্তর হলে অপর শক্তি স্তরে
ইলেকট্রন স্থানান্তরের ফলে বিমুক্ত শক্তি তাহলে কি হবে বলো, E2 মাইনাস E1 সমান এইচ নিউ। তাহলে এইচ নিউ যদি হয়ে থাকে এইচ নিউ, এখন দেখা গেল যে আমরা তাহলে এইটা বসিয়ে দেই নিউ ইজ ইকুয়াল টু, তাহলে এই এইচ নিউ যদি হয় এখানের আছে এইচ স্কোয়ার, তাহলে একটা এইচ স্কোয়ার আর ইয়াটা কিন্তু আমাদের ইয়া হয়ে যাচ্ছে। তাহলে দেখো এইচ নিউ ইজ ইকুয়াল টু, তাহলে নিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, H3 হয়ে যাবে। তাহলে এখানে E2 মাইনাস E1, তাহলে E2 মানটা আছে হলো আমাদের, লিখি আমরা তাহলে প্রথমত 2 পাই স্কোয়ার n1 স্কোয়ার বাই একই বিষয় যেহেতু দুইবারই, তাহলে এখানে nটা ওরা উজ্জ রাখলো। এখন দেখা যাচ্ছে যে নিউ ইজ ইকুয়াল টু আমরা লিখে ফেলি, তাহলে এখানে এইচ নিউ E2 মাইনাস E1 ইজ ইকুয়াল টু, তাহলে এইচ নিউ ইজ ইকুয়াল টু বলো তাহলে কি লিখবো, মাইনাস 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দা পাওয়ার 4 জেড স্কোয়ার ই টু দা পাওয়ার 4। তাহলে এখানে এম এটা কমন নিলাম আমরা, তাহলে এই স্কোয়ার, তাহলে এবার কি হয় বলো, এক শক্তি স্তর থেকে E2 মাইনাস E1 করেছি, E2 মাইনাস E1 করেছি, তাহলে কি হলো বলো, তাহলে দেখা গেল যে 1 হবে n1 স্কোয়ার বিয়োগ 1 n2 স্কোয়ার, ঠিক আছে কিনা। যদি E2 মাইনাস E1 করি তাহলে দেখা যাবে যে তোমার 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার এটা ধর m, এটা পুরোটাই চলে আসবে, তাহলে এটা 1 বাই n1 স্কোয়ার বিয়োগ 1 বাই n2 স্কোয়ার হবে। এখন দেখা যাচ্ছে যে এখানে হবে এই নিউ, তাহলে কি হবে, নিউ কি হচ্ছে, নিউ হচ্ছে মাইনাস, তাহলে 2 পাই স্কোয়ার এটা কোনাকুনি গুণ হয়ে যাবে জেড স্কোয়ার ই টু দা পাওয়ার 4 m ডিভাইডেড বাই h3, আর এইটা 1 বাই n1 স্কোয়ার বিয়োগ 1 বাই n2 স্কোয়ার। তাহলে উচ্চ শক্তি স্তর থেকে তোমার এক শক্তি স্তর থেকে অপর শক্তি ইলেকট্রন স্থানান্তরের ফলে যে শক্তিটা বিমুক্ত হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিপরীত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি, ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা জানি, তাহলে এখানে নিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এটা আমি তোমাদেরকে গত ক্লাসে করিয়েছি, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে এখন দেখো যে তরঙ্গ সংখ্যা হলো নিউ বার 1 বাই ল্যামডা, আর এই যে নিউ বার যেটা তরঙ্গ সংখ্যা এটা সমান কিন্তু 1 বাই ল্যামডা, এটা তোমরা খেয়াল রেখো। তাহলে আমরা এবার লিখতে পারি যে নিউ ইজ ইকুয়াল টু, তাহলে এখানে সি ইয়া বসিয়ে দিলাম, নিউ ইজ ইকুয়াল টু যদি এটা হয়ে থাকে তাহলে এখানে আমরা বসাবো তোমার সি বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে সি বাই ল্যামডা সমান হবে সি নিউ বা, তাহলে আমরা লিখব নিউ ইজ ইকুয়াল টু সি নিউ বা। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখন এই নিউ এর কাছে নিউ ইজ ইকুয়াল টু সি নিউ বার বসিয়ে দিলে কি হয়, তাহলে দেখো আমি একটু এই জায়গাটা তোমাদেরকে একটু ইয়া করে দিচ্ছি। E1 E2 তো আমাদের হয়ে গেছে লেখা যেহেতু, তাহলে দেখো আমরা নিউ এর মানটা যদি এখানে বসিয়ে দেই তাহলে সি নিউ বার যেটা আমাদের রিডসবার্গ ধ্রুবকটা আমরা পাচ্ছি পরমাণুর বর্ণালী বা হাইড্রোজেন বর্ণালীর উপর, সেইটাকে আমরা এখানে নিউ বারটা নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা আর নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এই সূত্রগুলো তোমরা বইতেও আছে, তোমরা বারবার মনে রাখার চেষ্টা করবে। এবং তাহলে আমরা 1 বাই ল্যামডার বদলে নিউ বার বসিয়ে দিলাম এবং এটা হলো সি নিউ বার।
তাহলে সি নিউ বার আমরা কেন লিখছি, নিউ বার ইজ ইকুয়াল টু সি নিউ বার। সি নিউ বার একই জিনিস আসবে, তাহলে মাইনাস 2 পাই স্কয়ার জেড স্কয়ার ই টু দ্য পাওয়ার 4 m 1 বাই n1 স্কয়ার বিয়োগ 1 বাই n2 স্কয়ার, এখানে আসবে হলো h3। তাহলে দেখো, এবং আমরা যদি এবার শুধু নিউ বার বের করতে চাই তাহলে এবার কি হয়, শুধু কোনাকুনি গুণ হবে 2 পাই স্কয়ার। তোমরা বাসায় একবার এই সমাধানটা করো, অনেক সোজা, অনেক ইজি। দেখো এইচ কিউ, তাহলে সি কোনাকুনি গুণ হয়ে এইচ কিউ হয়ে যাবে এবং 1 বাই n1 স্কয়ার বিয়োগ 1 বাই n2 স্কয়ার হবে। তাহলে দেখা যাচ্ছে যে নিউ বারের একটা মান পাওয়া গেল এবং এই যে 2 পাই স্কয়ার ই টু দ্য পাওয়ার 4m এইচ কিউ সি এর একটা মান আছে এবং এটাকে আর বলা হয়, বা যেটাকে আর এইচ, এই মানটি রিজবার্গ ধ্রুবকের মানের সমান। এই পুরো জিনিসটি আমাদের রিজবার্গ ধ্রুবকের মানের সমান। এই 2 পাই স্কয়ার জেড স্কয়ার ই টু দ্য পাওয়ার 4 এবং এইটার যে মানটা m ডিভাইডেড বাই এইচ কিউ সি বলো বা সি এইচ কিউ যেটাই বলো না কেন, এইটার যে মানটা, এই মানটা হলো রিজবার্গ ধ্রুবকের মানের সমান। সমান আসছে আমাদের 109,737 ইন্টু 31 পার সেন্টিমিটার সমান আর। আর আমরা রিজবার্গ ধ্রুবক জানি, তাহলে এই যে আর, এই আর এর মানটা আর এইচ এর প্রায় সমান। রিজবার্গ ধ্রুবক আমরা জানি, রিজবার্গ ধ্রুবক আর এইচ, এই কারণেই আমরা লাস্টে এই বিষয়টাকে কি লিখলাম, আর এইচ যে মৌলটা আসবে সেই মৌলটার জন্য এই মানটি রিজবার্গ ধ্রুবকের সমান। তাই তরঙ্গ সংখ্যা আমরা লিখব, তরঙ্গ সংখ্যা তাহলে কি লেখা যায়, নিউ বার ইজ ইকুয়াল টু, আমরা লিখব এইটার সমান যদি আর এইচ হয়ে থাকে তাহলে আর এইচ যে মৌলটি হবে মৌলটির ইয়া এবং 1 বাই n1 স্কয়ার বিয়োগ 1 বাই মৌলটির পারমাণবিক সংখ্যা যে n2 স্কয়ার। তাহলে এই তো আমাদের বের হয়ে গেল। হাইড্রোজেনের জন্য তাহলে কি হবে, জেড মানে হাইড্রোজেনের জন্য যদি আমরা নিউ বার লিখতে চাই তাহলে হাইড্রোজেনের জন্য নিউ বার কি হয়, হাইড্রোজেনের জন্য নিউ বারটা কি হয়, এখানে কিন্তু জেড ইজ ইকুয়াল টু 1 পারমাণবিক সংখ্যা, আমাদের জেড এর মান 1 হাইড্রোজেনের। তাহলে এখানে হাইড্রোজেনের জন্য হবে আর এইচ 1 বাই n1 স্কয়ার বিয়োগ 1 বাই n2 স্কয়ার। দেখো তাহলে আমরা এটিও আমি তোমাদেরকে কিভাবে আমাদের এই সূত্রটা নিউ বার তরঙ্গ সংখ্যা নিউ বার এবং এইটি রিজবার্গ সমীকরণ হিসাবে পরিচিত। আর এইচ কে রিজবার্গ ধ্রুবক বলা হয়, যার মান আমরা লিখছি এবং এটা আর আমরা লিখেছি, কিন্তু আর এর মান আর রিজবার্গ ধ্রুবকের মান প্রায় সমান বিধায় আমরা এটাকে আর এইচ দ্বারা ডিনোট করছি রিজবার্গ ধ্রুবক। এবং লাস্ট অফ অল সমীকরণটা আসলো নিউ বার ইজ ইকুয়াল টু আর এইচ 1 বাই n1 স্কয়ার বিয়োগ 1 বাই n2 স্কয়ার। দেখো এইটা দিয়েই আমরা অঙ্ক করব। আমি তোমাদেরকে সমীকরণটি দেখালাম, তোমরা মনে রেখো এই যে এইটা মাইনাস এন এইচ কিউ যেটা 2 পাই স্কয়ার জেড স্কয়ার ই টু দ্য পাওয়ার 4m এই স্কয়ার যেটা আমরা পেলাম, এটাও একটু মাথায় রেখো ভালো করে এবং পুরো সমীকরণটা নিজেরা বাসায় লিখে প্র্যাকটিস করো এবং দেখবে অনেক সহজ। এখন দেখো তাহলে n এর মান তো আমরা জানি, n1 n2 যে কোনোটা হতে পারে, 1 2 হতে পারে, 3 4 হতে পারে, তোমার 4 5 হতে পারে। n1 নিম্ন শক্তি স্তর, n2 উচ্চ শক্তি স্তর। ঠিক আছে, দেখো এখন আমরা তাহলে একটু সমাধান বা অঙ্কের দিকে যাই।
যে সমীকরণটা আমরা পেলাম নিউ বার ইজ ইকুয়াল টু, আরেকবার লিখছি, তরঙ্গ সংখ্যা নিউ বার, নিউ হলো ফ্রিকোয়েন্সি, কিন্তু নিউ বার হলো তরঙ্গ সংখ্যা, আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, এবং প্রত্যেকের মধ্যে যে সম্পর্কটা এটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। আরেকবার বলছি, সি বাই ল্যামডা নিউ ইজ ইকুয়াল টু, আর নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। দেখো, নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, নিউ হলো তোমার বিকিরিত রশ্মির ফ্রিকোয়েন্সি বলা হয়, ফ্রিকোয়েন্সি। নিউ বার তোমার তরঙ্গ সংখ্যা, আর ল্যামডা হলো তোমার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এদের মধ্যে নিউ বার 1 বাই ল্যামডা, আর নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, আর ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এই ইয়াগুলা ই ইজ ইকুয়াল টু, যেটা আমি তোমাদেরকে লিখলাম, এইচ নিউ, এবং ডেলি, ই নয় ডেলি, যেটা দুইটা শক্তির তফাৎটা, ডেলি ইজ ইকুয়াল টু আবার E2 মাইনাস E1, যেটা আমরা N2 আর N1 চিন্তা করছি। এবার দেখো, তাহলে আমাদের প্রথম এইটা হলো আমাদের সূত্রগুলো, আমাদের প্রথম যে অঙ্কটা আছে সেটা আমি লিখছি। তাহলে তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলো একটু খুব ভালোভাবে মনে রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, একটু হয়তো প্রথম দিকে একটু আমি ক্লাস পরপর নিতে থাকি, দেখবেন অনেক ইজি হয়ে যাবে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এইটার উপরেই আবার হয়তো সমাধানগুলো বা অঙ্কগুলো করাবো, তখন আরেকবার বিষয়টি রিপিট করব, দেখবে অনেক ইজি হয়ে গেছে। তোমরা অবশ্যই মানে খাতা কলম নিয়ে এই বিষয়গুলো শেখার চেষ্টা করবে, এবং তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা আমাকে ফোন দিতে পারো, ঠিক আছে? ফোন দিয়ে কথা বলতে পারো। তোমাদের গাইড শিক্ষকরা আছেন, গাইড শিক্ষকদের কাছ থেকে তোমরা বললে আমার নম্বরটা তোমরা পেয়ে যাবে, এবং আমাকে ফোন দিয়ে তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো। এবার দেখো, আমি প্রথম যে অঙ্কটা করাবো, দেখো সেই অঙ্কটাতে আছে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন তৃতীয় থেকে তৃতীয় থেকে তোমার দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হলে যে আলোক রশ্মি বিকিরিত হয়, তার তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ সংখ্যা এবং হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন যদি তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তাহলে যে আলোক রশ্মিটা বিকিরিত হবে তার তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য কত, এবং বিকিরিত রশ্মির বর্ণ কি? বিকিরিত রশ্মির বর্ণ কি? বর্ণ আমরা যে ইয়াটা পাবো, তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো, তার উপর আমরা বর্ণটা পেয়ে যাব। তাহলে দেখো তোমরা, আমরা জানি নিউ বার ইজ ইকুয়াল টু, আবার লিখছি,
নিউ বার ইজ ইকুয়াল টু তোমার হবে RH, যেহেতু হাইড্রোজেন এই কারণে আমরা জেড স্কোয়ারটা ব্যবহার করিনি, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, জেডের মান 1, জেড স্কোয়ার মানেও 1 হবে। এই কারণে আমরা লিখছি RH 1/n1 স্কোয়ার বিয়োগ 1/n2 স্কোয়ার। এবার তাহলে আমরা দেখি এখানে তোমার দেওয়া আছে n1 2 n2 n2 3 এবং তাহলে তরঙ্গের সংখ্যা নিউ বার ইজ ইকুয়াল টু 4। তারপর আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে, তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু 4। তাহলে দেখো এবার আমরা নিউ বার, এখানে RH এর মানটা আমরা জানি, এখানে RH ইজ ইকুয়াল টু আমি লিখে নিলাম 1 মিটারে করছে ওরা 1.097 ইন্টু 10⁻7 পার মিটার। তাহলে দেখো আমরা যদি এখানে RH এর মানটা বসাই 1.097 ইন্টু 10⁻7, তাহলে এখানে আমাদের থার্ড ব্র্যাকেটে আসে 1/2 স্কোয়ার বিয়োগ 1/3 স্কোয়ার। তাহলে কি হয় আমাদের পার মিটার। এখন দেখো এখানে 1.097 ইন্টু 10⁻7 হবে, এখানে হবে 2 স্কোয়ার মানে 0.5, 1/4 ইজ ইকুয়াল টু, তাহলে 0.25 হবে বিয়োগ 0.1111। এখন এটা আসে, তাহলে 1.097 ইন্টু 10⁻7 তোমার, এরপর যেটা আসবে বিয়োগ ইয়াটা আসবে ইন্টু তোমার বিয়োগ করলে এখানে তোমার 0.0.1389 হবে। তাহলে 10⁻7টা এই পাশে রেখে আমরা এই দুটো যদি গুণ করি তাহলে আসে 1.52373 ইন্টু 10⁻6 পার মিটার। এটা পার মিটার 10⁻6 বা মিটার টু দ্য পাওয়ার -1ও লিখতে পারো, একই কথা। আর এটাকে যদি আমরা সেন্টিমিটারে চলে যাই তাহলে আমাদের ইয়াটা কমে যাবে, 5273 ইন্টু 10⁻4 হবে সেন্টিমিটার টু দ্য পাওয়ার মাইনাস, যেটাতে লেখো, মিটারেও লেখা যায় সেন্টিমিটারেও লেখা যায়। তাহলে দেখা গেল যে এটা নিউ বা তরঙ্গ সংখ্যা পাওয়া গেল। এখন যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে তো আমরা জানি যে নিউ 1/নিউ বার ল্যামডা ইজ ইকুয়াল টু, বা নিউ বার ইজ ইকুয়াল টু 1/ল্যামডা, একই কথা। তাহলে আমরা এখানে নিউ বার ইয়াটা থাকুক, আমরা এখানে নিউ বার ইজ ইকুয়াল টু 1/ল্যামডা লিখে নিই, যেটা আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই এখানে এই মানটা থাকুক আমাদের। দেখো তাহলে কি হয়, নিউ বার ইজ ইকুয়াল টু তোমার 1/, তাহলে ল্যামডা। তাহলে আমরা উল্টা লিখি যে ল্যামডা ইজ ইকুয়াল টু 1/, তাহলে নিউ বার হবে 1/, নিউ বার, এবং এইটাকে আমরা 1/, যে মানটা আছে দেখো 1.5373 ইন্টু 10⁻, ওরা ব্যবহার করেছে 10⁻6 মিটার ব্যবহার করেছে, 10⁻6 সেন্টিমিটারটা ব্যবহার করে না, উপরেরটা ছিল সেন্টিমিটার আর পরেরটা হলো মিটার। তাহলে মিটার ব্যবহার করলে আমাদের 10⁻- হয়ে যাবে শুধু এটা, আর এটা আসবে 6.628 ইন্টু 10⁻, তোমার -7 মিটার। তাহলে যেহেতু পার মিটার ছিল এটা, এই জন্য এটা হয়ে গেল, এটা কিন্তু এইবার হয়ে গেছে মিটার, পার মিটারটা এবার মিটার হয়ে গেছে। এবং এটা ন্যানোমিটারে নিতে পারো তোমরা, ইয়াতে নিতে পারো, যেটা মনে করো 10⁻9
সেন্টিমিটারে নিতে পারো, ন্যানোমিটারে নিতে পারো, যেটা কিন্তু এটা মিটারে, ল্যামডার মানটা আমরা এখানে মিটারে লিখেছি। আর 10⁹ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটাকে ন্যানোমিটারে নেওয়া যায়। 10⁹ ন্যানোমিটার সমান 1 মিটার। তাহলে দেখো ওরা বিকিরিত রশ্মির বর্ণটা যেহেতু ন্যানোমিটারে বর্ণ দেওয়া আছে এবং ল্যামডার মানটা যেটা আসবে ন্যানোমিটারে, আমরা 6.5628 × 10⁻7 × 10⁹ ন্যানোমিটার। কেন ন্যানোমিটারে যাচ্ছি? কারণ আমাদের রংটা চেয়েছে, বিকিরিত রশ্মির বর্ণ কি, কালারটা চেয়েছে, এই কারণে আমরা ন্যানোমিটারে গেলে এখানে আসবে তোমার তাহলে 656.28, এটা 10⁻7, তাহলে 10 স্কোয়ার থাকবে, এখানে তোমার দুইটা ঘর শুধু দশমিকটা এগিয়ে যাবে। দেখো অঙ্কটা কিন্তু মুখেই করা যাচ্ছে, কারণ 10⁻7 এখানে 10⁻9, তাহলে এটা যদি নিচে চলে যায় এখানে 10 স্কোয়ার থাকে, 10 স্কোয়ার থাকলে তোমার এখানে তাহলে দুই ঘর এগিয়ে আসবে, এটা ন্যানোমিটার। তাহলে এইটা আমরা দেখব, যেটা রংটা, যেটা আমি তোমাদেরকে প্রথমে বোর্ডে লিখেছিলাম, যে রেঞ্জটা যখন হবে তখন এর রংটা হবে, এটা তাহলে লাল, এর রংটা হবে লোহিত। দেখো লাল বর্ণের রশ্মি, অর্থাৎ এটা দৃশ্যমানের মধ্যে পড়ছে। দৃশ্যমান আমাদের ছিল 400 থেকে 650, তাহলে এখানে 650-এর মধ্যেই মোটামুটি পড়ে গেছে, তাহলে এটার বর্ণটা হবে লাল বর্ণের রশ্মি হবে। ল্যামডা যেহেতু 647 থেকে 700 ন্যানোমিটার, লাল বর্ণের রশ্মি, বিকিরিত রশ্মির ইয়াটা হবে, বর্ণটা হবে লাল। কারণ লাল বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা হলো, সেটার ল্যামডার মানটা হলো তোমার 647 থেকে তোমার 700 ন্যানোমিটার। এইটা হলো লাল রশ্মির, লাল রঙের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মানটা এটা। 647 থেকে 700 যদি হয় তাইলে এই বর্ণটা, বিকিরিত রশ্মির বর্ণ হবে লাল। তাহলে আমরা দেখতে পেলাম তরঙ্গ সংখ্যা বের করেছি, তরঙ্গ দৈর্ঘ্য বের করেছি, এবং তোমার তাহলে এবং আমরা সেটা রংটা কি সেই রংটা আমরা বের করেছি। তাহলে তোমাদের কিন্তু এটাও কোন রঙের রেঞ্জটা, তরঙ্গ দৈর্ঘ্য কতটা, এটাও কিন্তু কিছুটা হলেও তোমাদের মনে রাখতে হবে। এবং এই যে সূত্রগুলা, অঙ্কগুলা অনেক সহজ, তোমাদের কাছে হয়তো আমি এখন প্রথম দিন করাচ্ছি বলে, কিন্তু যদি সূত্রগুলো তোমরা মোটামুটি লিখে মনে রাখতে পারো, সূত্রে বসিয়ে দিলেই অঙ্কগুলা অনেক অনেক ইজি। কারণ n1 স্কোয়ার বিয়োগ n2 স্কোয়ার, এবং হাইড্রোজেনের জন্য আমরা জানি জেডের মান সবসময় 1, আর RH এর মান তো আমাদের দেওয়াই থাকবে। তাহলে অঙ্কগুলো যতটা তোমরা মনে হচ্ছে যে মানে দেখে কঠিন, আসলে কিন্তু কঠিন না, কারণ আমরা যদি সূত্রগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু অঙ্কগুলো করা অনেক ইজি। ঠিক আছে, তাহলে তোমরা দেখো আমি তোমাদেরকে যে বোর পরমাণু মডেল করালাম, এবং সেখান থেকে পরবর্তীতে আমি তোমাদেরকে বাদ বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমি তোমাদেরকে করাবো। এবং এই সূত্রটি যে বোর পরমাণু মডেলের তৃতীয় যে মতবাদ আছে, শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব ছিল, একটি কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব ছিল, এবং শেষের নাম্বারটি ছিল শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ করবে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসলে শক্তি বিকিরণ করবে। এবং এই শক্তি বিকিরণের কারণেই আমরা দেখতে পেলাম হাইড্রোজেন বর্ণালীটি পাওয়া গেল। এবং এই হাইড্রোজেন বর্ণালীতে যে সিরিজগুলো আমরা পেলাম, তোমরা দেখতে পেলে লাইম্যান সিরিজ, তোমার তারপর বামার সিরিজ, তারপর প্যাশেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান সিরিজ, এবং এই সিরিজগুলোর উপর ভিত্তি করেই বিজ্ঞানী রিসবেক এই বর্ণালীর উপর ভিত্তি করেই যে সূত্রটি দিয়েছে, সেই সূত্র দিয়ে আমি তোমাদেরকে এই অঙ্কগুলো করালাম। তোমরা ভালো করে অবশ্যই, আমি সামনের দিন আরেকবার বিষয়টি তোমাদেরকে
বলবো এবং সমাধানগুলো বা অঙ্কগুলো করে দিব। তোমরা বাসায় অবশ্যই হাইড্রোজেন পরমাণু বর্ণালীটি ভালো করে করবে। তরঙ্গ দৈর্ঘ্য বা যে চার্টগুলো আমি দেখালাম বোর্ডে, ওগুলো বই থেকে তোমরা খুব ভালো করে মানে শেখার চেষ্টা করো। আর বিশেষ করে সূত্রগুলো, আমি যে অঙ্কের যে সূত্রগুলো লিখেছি এই সূত্রগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। দেখবে অঙ্কগুলো অনেক সহজ, মোটেও কঠিন না। সূত্রগুলো জানলে তোমরা করবে এবং অবশ্যই তোমরা পড়ালেখা করবে এবং এই করোনাকালীন সময়ে সুস্থ থাকার চেষ্টা করো, পরিচ্ছন্ন থাকবে, খাবার টাবার ঠিক মতো খেও, ভালো থেকো মেয়েরা। তোমাদের জন্য দোয়া থাকলো অনেক অনেক।